উচ্চতর গণিতের 8.1 তোমরা পারো না? পারো। উচ্চতর গণিতের 8.1-এ কিছু প্রতিজ্ঞা এবং তার উপর ভিত্তি করে যে রেডিয়ান এবং ডিগ্রি কোণের মধ্যে যে পারস্পরিক রূপান্তর এবং এই সংক্রান্ত যে সমাধান, এটার উপর একটা অ্যাসাইনমেন্ট আছে। তো উচ্চতর গণিতের কোড 126-এর অ্যাসাইনমেন্ট 3-এ এসএসসি 2021 ব্যাচের পরীক্ষার্থী, তোমরা যে অ্যাসাইনমেন্টটা তোমাদের সামনে আছে, তোমরা যেটা দেখছো, এটার যে সমাধান এটা খুবই সহজ এবং এই সমাধানটা তোমাদের সবার পক্ষেই করা সম্ভব, কোনো প্রবলেমই হওয়ার কথা না। তারপরে আমি কিছু জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই, কিছু চিন্তা ভাবনা এমনভাবে যেন হচ্ছে অনেকভাবে জিনিসটাকে যে ভাবা যায়, এই রেডিয়ান কোণ, এই ডিগ্রি কোণ নিয়ে যেই মানে সমস্যাটা, এই সমস্যার আঙ্গিকে একটু সমাধান করতে আমি চাচ্ছি। কিভাবে? এই যে রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি পরিমাপ নিয়ে যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের যে উদ্দীপকটা সেটা হচ্ছে যে মিস্টার রাতুল উনি একটা প্রাতঃ ভ্রমণ করে, মর্নিং ওয়াক করে। ইটস এ ভেরি গুড হ্যাবিট। একটা মর্নিংয়ে সকালবেলা হাঁটা বা দৌড়ানো একটা খুবই ভালো অভ্যাস। তো মিস্টার রাতুল উনি হচ্ছে দৌড়ায় একটা বৃত্তাকার পথ। এটা বুঝতেই পারতেছে যে বৃত্তাকার পথের যে পরিধি দেওয়া আছে 2 কিলোমিটার, মানে এটা 2000 মিটার। এবং উনি সকাল 6:45 থেকে দৌড় শুরু করে এবং 7:25 এইটা প্রদক্ষিণ করে একবার শেষ করে এবং উনি এটা সমবেগে দৌড়ায়। সো একটু খেয়াল করলে দেখবা যে উনি যে সমবেগে দৌড়ায় 6:45 থেকে 7:25, মানে এদিকে 15 এদিকে 25 মিনিট, টোটাল 40 মিনিটে উনি 2000 মিটার দৌড়ায়। এটা হচ্ছে আমার উদ্দীপক। তার মানে আমার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মিস্টার রাতুল যে একটা বৃত্তাকার পথ দৌড়াচ্ছে, এই যে দৌড়ানোর সময় সে একটা বৃত্তাকার পথ একবার দৌড়াচ্ছে 40 মিনিটে, যার পরিধি হচ্ছে 2000 মিটার। এটা দেয়া আছে নির্দেশনা। যেটা বলা হয়েছে যে মিস্টার রাতুল ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করে, সেই পথটি যে অতিক্রম করে এটার বৃত্তচাপ হবে। সুতরাং তোমরা নিশ্চিতভাবে ওই প্রতিজ্ঞা নাম্বার 5 জানো যে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ, এস দৈর্ঘ্যের যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করে, সেই কোণটা যদি থিটা হয় তাহলে এখানে সম্পর্ক হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এই যে প্রতিজ্ঞা নাম্বার 5, এটা তোমরা জানো? জানো। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদেরকে যে নির্দেশনা, মূল্যায়ন নির্দেশনা যে রুব্রিক্সে বলা হয়েছে যে আমাকে 4টা কাজ করতে হবে। কি? ওই যে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, পারবো। তারপরে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, মানে বৃত্তচাপটা নির্ণয় করতে হবে, এটাও পারবো। কোণের রেডিয়ান মান প্রকাশ করতে হবে এবং রেডিয়ান থেকে আমাকে ডিগ্রিতে যাইতে হবে। এই তো কথা। তো এখন বিষয়টা খুবই সহজ। তা আমি হিসাব করব যে ক নং প্রশ্নের উত্তর। আচ্ছা, তা আমার কাছে কি দেয়া আছে? দেয়া আছে যে পরিধির মানটা আমার দেওয়া আছে যে 2πr। সুতরাং আমার অ্যাকর্ডিং টু দ্য স্টেম আমার যে পরিধি সেটা যে 2πr দেওয়া আছে, সেটা হচ্ছে 2 কিলোমিটার, মানে হচ্ছে 2000 মিটার। এতে কোনো সন্দেহ নেই, নাই। আচ্ছা, এখন এই যে 2πr, এটা থেকে আমি ডেফিনেটলি ব্যাসার্ধ বের করতে পারবো। এটা তোমরা অলরেডি হয়তো করে ফেলছো যে ব্যাসার্ধ আর হচ্ছে এই 2000 মিটারকে আমি 2π দিয়ে ভাগ করব। সো 2000 কে 2π দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 2000 ডিভাইডেড বাই 2π, which is 318.309। সুতরাং আমি 0.3টা করে নিলাম। সুতরাং আমার আসতেছে 318। সুতরাং 318.309 মিটার। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার পার্কের ব্যাসার্ধ। আচ্ছা, এই ব্যাসার্ধ বের করে কোনো ব্যাপার না। এখন আমাকে যদি বলছে যে কোনটা কত সৃষ্টি করে, তাহলে ও যে ঘুরতেছে সকাল 6:45 থেকে যে ঘুরতেছে, তাহলে সকাল 6:45 থেকে 7:25 পর্যন্ত যে ও ঘুরে, টোটাল মিনিট কত? 40 মিনিটস। এবং এই 40 মিনিটসে সে ঘুরে কত? 2000 মিটার। কিন্তু আমাকে অ্যাকর্ডিং টু দ্য স্টেম বলেছে ক নম্বরে সকাল 7টা পর্যন্ত। তাহলে আমি হিসাব করে দেখলাম যে 40 মিনিটে যদি ও 2000 মিটার ঘোরে, তাহলে 6:45 থেকে 7টা মানে হচ্ছে 15 মিনিট। তো 15 মিনিটে সে কতটুকু ঘুরবে? তো এখন একটা রাস্তা সে ঘুরতেছে, সেখান থেকে রওনা শুরু করলো 6:45। তো 6:45 থেকে 15 মিনিটে সে যে জায়গাটুকু যাবে, এই জায়গাটুকু হচ্ছে আমার পরিধি। তা আমি হিসাব করি, তা আমার সময় কত? তোমরা এটা একটু সুন্দর করে লিখবে, আমি আমার পেজে দিয়েও দিব। এখন আসলে খুব বিস্তারিত লিখছি না, পয়েন্টটা হচ্ছে যে সময়, টাইম, যে সময়, মোট প্রদক্ষিত সময়,
মোট সময় যেটা সেটা কত, সেটা হচ্ছে এই তোমার সকাল 7:25 মাইনাস 6:45 AM। এটা হচ্ছে আমার সময়। 7:25 থেকে 6:45 কত হবে? 15 আর 25 40 মিনিট। তাহলে এখানে এটা হচ্ছে 40 মিনিট। 40 মিনিট এবং আমার যে প্রয়োজনীয় সময় যেটা আমার হচ্ছে হিসাব করতে হবে প্রয়োজনীয় সময়, তাহলে আমি এই হিসাবটা করি। প্রয়োজনীয় সময় যেটা আমাকে অ্যাকর্ডিং টু দ্য স্টেম বলা হয়েছে যে 7টা থেকে 6:45 আমি যদি বাদ দেই তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে 15 মিনিট। আমি কেন 40 মিনিট হিসাব করলাম? কারণ আমাকে 40 মিনিটটাকে ব্যবহার করে, যেহেতু সে সমবেগে ঘুরতেছে, এখানে অনেকে s = vt সূত্র দিয়েও করতে পারে, বাট আমি যদি এভাবে চিন্তা করি যে 40 মিনিটে অতিক্রম করে 2000 মিটার, তাহলে 1 মিনিটে অতিক্রম করে হচ্ছে এই যে 2000 ডিভাইডেড বাই 40 মিটার। সুতরাং ও 15 মিনিটে কত অতিক্রম করে? 2000 ইন্টু 15 ডিভাইডেড বাই 40। তাহলে এই হিসাব করলে এই 2000 ইন্টু 15 আমি যদি হিসাব করি ইন্টু 15 ডিভাইডেড বাই যদি 40 হিসাব করি 750 মিটার আসতেছে। তার মানে এই 750 মিটার হচ্ছে আমার পরিধি, আমার বৃত্তচাপ। তো এই যে বৃত্তচাপ যেটা আমার এস আমি জানি, তার মানে অ্যাকর্ডিং টু দ্য স্টেম আমি যে হিসাব করলাম এই 750 মিটার দূরত্ব সে হচ্ছে ওই পার্কের পরিধি বরাবর 15 মিনিটে হাঁটে। তাহলে 15 মিনিটে যদি সে পার্কের পরিধি বরাবর হাঁটে তাহলে এই ব্যাসার্ধ আমি পাইছি 318 মিটার, মানে 0.309, আর এই পরিধিটা পাচ্ছি আমি 750 মিটার। তাহলে আমাকে বলছে যে এই 15 মিনিট হাঁটার ফলে যে বৃত্তচাপ হয় সেই বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে। এবং এখন আমাকে এখানে প্রতিজ্ঞা 5টা উল্লেখ করতে হবে। যে প্রতিজ্ঞা 5-এ আমরা লিখব যে আমরা জানি কি যে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা যদি থিটা হয় তাহলে এটার সম্পর্ক হচ্ছে s = r থিটা। এটা আমাকে লিখতেই হবে। তো s = r থিটা যদি হয়, আমরা এখানে কি জানি যে s = r থিটা। সুতরাং এখানে কিন্তু তোমাদেরকে প্রতিজ্ঞা 5 এই কথাটুকু লিখতে হবে। এই কথাটা লিখে দিও, সুন্দর হবে, একটু মানে বর্ণনামূলক। তো s = যদি r থিটা হয়, তো আমি থিটার মানটা বের করব যে থিটা = s/r। তো s মানে হচ্ছে কত? 750 আমি বের করলাম, এই যে s, এবং r এর মান হচ্ছে 318.309। তো 750 কে এটা দিয়ে ভাগ করলে আমার আসবে হচ্ছে 750 divided by 318.309 which is 2.3562। সুতরাং এই যে কোণটা, এই কোণটা কিন্তু রেডিয়ান আসতেছে। তার মানে আমরা এখানে লিখব যে 2.3562 রেডিয়ান। 2.3562 রেডিয়ান, কারণ প্রতিজ্ঞা 5 অনুসারে আমরা কি জানি, এটা একটা রেডিয়ান কোণ। সুতরাং বৃত্তীয় কোণ এবং ষাটমূলক পদ্ধতির কোণের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝো যে বৃত্তীয় কোণে যে আমার রেডিয়ান কোণটা আসতেছে এটাকে এখন আমাকে অ্যাকর্ডিং টু মাইলস ইন্ডেক্স সেখানে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এখন এই রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে কিভাবে যাব? আমি জানি যে 1 রেডিয়ান = 180/π ডিগ্রি। সুতরাং আমি এখন রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে যেতে চাই আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে যে 2.3562 into 180 divided by pi whole degree, এবং এইখানে আমাকে একটা নোটস দিতে হবে। কি নোটস? যে 1 রেডিয়ান = 180/π ডিগ্রি, এটা আমাকে লিখতে হবে। সুতরাং আমরা এখানে লিখব যে 1 রেডিয়ান = 180/π ডিগ্রি। এটা আমাকে নোটটা দিতে হবে। দিলাম। এখন আমি যদি হিসাব করি কত হয়, আসবে অ্যারাউন্ড 135 ডিগ্রি। তার মানে আমাকে এখানে লিখতে হবে 135 ডিগ্রি প্রায়।
135 ডিগ্রি প্রায়। সুতরাং এই যে ম্যাথ, এটা খুবই সহজ, পারা যাচ্ছে। এবং এই যে কনসেপ্ট, এই রেডিয়ান কোণের 8.1টা তো সবার কাছেই সহজ লাগে। 8.1 এর যে চিন্তা ভাবনাটা, এটা যে দূরত্বটা যখন আমরা চিন্তা করি, বৃত্তচাপটা যখন ভাবি, কেন্দ্রস্থ কোণ কত হবে ভাবি, কারণ আমরা 1 রেডিয়ান জানি। আমাদের বৃত্তস্থ মানে এই বৃত্তীয় কোণের যে বিষয়টা, যে ব্যাসার্ধের সমান চাপ, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, যতটুকু ব্যাসার্ধ পরিধি বরাবর এতটুকু বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে 1 রেডিয়ান। সুতরাং এই রেডিয়ান এবং ডিগ্রির হিসাব আমরা করি যখন আমরা দ্রাঘিমা অক্ষাংশ মাপি, তখন কিন্তু আমাদেরকে ডিগ্রি হিসাব করতে হয় মিনিট সেকেন্ড হিসাবে, এবং এই ম্যাথগুলো এখানে আছে। সুতরাং এই যে টপিক আমরা এখানে, আমি জাস্ট হচ্ছে একটু প্রেজেন্টেশন দিচ্ছি ছোট্ট করে, বাট তোমরা এখানে অনেক সুন্দর করে লিখবা, এবং আমি আমার পেজে এটা আপলোড করবো যে এটাকে সুন্দরভাবে কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়। তোমরা যারা ম্যাথ করতেছো, তোমরা কিন্তু এটাকে বুঝে করবা, হ্যাঁ বুঝে করবা। তো এই যে পরিধি, ব্যাসার্ধ, মোট সময় আমি জানি 40 মিনিট, সেটা দিয়ে বের করলাম। এটা এখানে আবার অনেকে এস ইকুয়ালস টু ভিটি দিয়েও করতে পারে, যে এখানে সমবেগ বলছে, তো সমবেগ এস ইকুয়ালস টু ভিটি ব্যবহার করে, যেহেতু টি এর মান দেওয়া আছে, ভি বের করে, ওটা 8.3 মিটার পার সেকেন্ড হয়, তখন সেখান থেকে আবার এই 15 মিনিটে কতটুকু যাবে সেই এস বের করে। তো এই হিসাব করলে করা যাবে, নো প্রবলেম। এই গেল একটা মানে ক নম্বর কোয়েশ্চেন উত্তর আমি মুছে দিলাম। এখন খ নম্বর এসে বলছে, এইবার খ নম্বরে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ছিল? প্রদক্ষিণ শুরুর সময়, আচ্ছা কত ছিল তা রেডিয়ানে প্রকাশ করো। প্রথমটাতে আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ডিগ্রি, এখন আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। ভালো কথা, তার মানে এখন আমি খ নম্বরে হিসাব করব যে প্রদক্ষিণ শুরুর সময় ঘটনাটা কি ছিল। এখন আমাকে তো কোশ্চেনে বলেই দিছে যে প্রদক্ষিণ করতেছিল সে 6:45-এ। এখন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে, যেখানে কত ভাবে করা যায় এই প্রদক্ষিণ শুরুর সময়ের ক্ষেত্রে, না যে কোনো ক্ষেত্রে, যখন ঘড়ির কাঁটাগুলোর ক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোণ হিসাব করি, কত ভাবে করা যায়। এখানে অনেক ভাবে করা যাবে। দেখো, আমি যদি বলি যে খ নম্বর প্রশ্নের উত্তর, যে প্রদক্ষিণ, এটা আমাকে লিখতে হবে যে প্রদক্ষিণ করার সময় বা প্রদক্ষিণ শুরুর সময় কত। প্রদক্ষিণ শুরুর সময় হচ্ছে 6:45 AM, সকাল 6:45 এসে যাত্রা শুরু করলো। আমাকে আবার লিখে দিছে ওই যে রুব্রিক্স এর মধ্যে, যে প্রদক্ষিণ শুরুর সময় ঘড়িতে ঘন্টার কাঁটার অবস্থান নির্ণয় 6:45। আচ্ছা, এবার আমি কিভাবে করতে পারি? এখন আমার চিন্তা করি, আমি দুই ভাবে চিন্তা করি। আচ্ছা, মিনিটের কাঁটার ক্ষেত্রে আমি যদি বলি যে মিনিটের কাঁটার ক্ষেত্রে, একটু ভাবি আমি অন্যভাবে। কিভাবে ভাবতে পারি খেয়াল করো। মনে করো যে এটা হচ্ছে আমার ঘড়ির কাঁটা। এখন ঘড়ির কাঁটার এটা হচ্ছে পয়েন্ট। 6:45 মানে কি? 45 মানে হচ্ছে মিনিটের কাঁটাটা থাকবে একেবারে এখানে যে 9 আছে এটার বরাবর, রাইট? আর ঠিক এই বরাবর একেবারে যদি আমি একটা লম্ব আঁকাই, এই বরাবর থাকে হচ্ছে 6, মাঝখানে দুইটা ঘর আছে 7, 8। তো এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8। যখন 6:45 বাজে, আমি যদি এটা চিন্তা করি যে এই দুইটা কাঁটা আমি ইমাজিন করতেছি একেবারে যখন 12টা বাজে তখন ছিল। দুইটা কাঁটা এই সময় ঠিক 12টার সময় ছিল। এখন 12টার থেকে মিনিটের কাঁটা ঘুরে কোথায় আসছে? এই 9। তার মানে মিনিটের কাঁটাটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি অতিক্রম করলো? আমি যদি হিসাব করি তোমাদেরকে দেখাই, খুব মজার ব্যাপার এখানে আছে, যে এটা এখান থেকে ঘুরে এখানে আসছে কে? মিনিটের কাঁটা। আমি যদি ক্লকওয়াইজ চিন্তা করি, যে মিনিটের কাঁটা কিন্তু এভাবে ঘুরে এভাবে আসছে। এখন আমি যদি এইটা ভাবি যে মিনিটের কাঁটার ক্ষেত্রে 60 মিনিটে, 60 মিনিটে, খেয়াল করুন, 60 মিনিটে অতিক্রম করে, 60 মিনিটে অতিক্রম করে কয় ডিগ্রি? 60 মিনিটে 360 ডিগ্রি। কে? এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে 1 মিনিটে অতিক্রম করবে কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি। ওভারঅল এত ডিগ্রি, মানে 360 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে 1 মিনিটে যদি এত ডিগ্রি অতিক্রম করে, তাহলে এই 45 মিনিটে সে কত ডিগ্রি অতিক্রম করবে? তা আমি যদি এখন লিখি যে 45
মিনিটে অতিক্রম করে, তার মানে 360 ইন্টু 45 ডিভাইডেড বাই 60, এটা ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ডিগ্রি পরিমাপ, যে কত ডিগ্রি অতিক্রম করলে, মানে হিসাব করলে আমার আসবে 270 ডিগ্রি। এখানে হচ্ছে 270 ডিগ্রি। খেয়াল করো, এটা হচ্ছে কিসের হিসাব? মিনিটের কাটার হিসাব। এখন আমি যদি ঘন্টার কাটা হিসাব করি, ঘন্টার কাটাও 60 মিনিটে, মানে সরি, পুরা এই 12 ঘন্টায়, ও 12 ঘন্টায় কত অতিক্রম করে? 12 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি। মিনিটের কাটা করে 60 মিনিটে 360। এবার ঘন্টার কাটার যদি আমি হিসাব করি, যে ঘন্টার কাটার ক্ষেত্রে, হ্যাঁ, ঘন্টার কাটার ক্ষেত্রে ও হচ্ছে 12 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 360 ডিগ্রি। এবার যে 6:45 বাজে, তো 6:45 বাজের সময় ঘন্টার কাঁটাটা তো ঠিক 6টা বরাবর থাকে না। আমরা অ্যাকর্ডিংলি এটা খুব কমন সেন্সে বুঝতে পারি যে ঘন্টার কাঁটাটা প্রায় 7-এর কাছাকাছি চলে আসছে। তার মানে ঘন্টার কাঁটাটা অ্যারাউন্ড এরকম একটা জায়গায় থাকবে বলে আমাদের একটা ধারণা, 7টার একটু আগে। এখন এই হিসাবে ঘন্টার কাঁটা কতটুকু আগায়? ঘন্টার কাঁটা আগায় হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। সো ঘন্টার কাঁটাটা 6:45 যখন আগায়, কত আগায়? তার মানে ও হচ্ছে, পরের হিসাবটা আমি করব, যে 1 ঘন্টায় অতিক্রম করে হচ্ছে 360 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তাহলে এখন 6:45 মানে কত? 6:45 মানে হচ্ছে 6 প্লাস 45 বাই 60। ঘন্টা হিসাব করছি আমি, তার মানে আমি এখন বলতে পারি যে 6 প্লাস 45 বাই 60 এই ঘন্টায় অতিক্রম করে হচ্ছে, এটা হবে এখন 360 বাই 60 মানে কত? এটা 60 হবে। তার মানে এটা 60 ডিগ্রি, বা ওভারঅল হচ্ছে এটা 60 ডিগ্রি, মানে 6 ডিগ্রি, সরি, এটা 6 ডিগ্রি। তার মানে আমি যদি এখন এটাকে হিসাব করি, এটা যদি 6 ডিগ্রি হয়, তার মানে আমি এটা লিখবো এরকম ভাবে, যে 6 টাইমস 6 প্লাস 45 বাই 60, এটা হচ্ছে ডিগ্রি। তার মানে ও এই পরিমাণ জায়গা অতিক্রম করে। তাই আমি যদি হিসাব করি, এটা হবে 6 6 36 360, 360 আর 45, আমি যদি হিসাব করি 360 প্লাস 45 405, 405 ডিভাইডেড বাই হচ্ছে 60, এটা হচ্ছে 6.75 ইনটু 6। আমার এই যে ওভারঅল যে হিসাব, যে এটা 6 ডিগ্রি হচ্ছে, সরি আমি আসলে ভুল করছি, এখানে আসলে 60 হচ্ছে না, তো এখানে হচ্ছে 12। আচ্ছা 12 হলে এখানে হবে 30 ডিগ্রি, দুঃখিত। এটা যদি 30 হয় তাহলে এটাও হবে 30। তার মানে 30 ইনটু 6 প্লাস 45, তাহলে কি হচ্ছে আমার? হচ্ছে এখানে 360 আর 45, 360 যোগ 45 হচ্ছে 405 ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে 6.75 ইনটু 30, কত আসতেছে? 202.5 ডিগ্রি। তার মানে 202.5 ডিগ্রি হচ্ছে ঘন্টার কাঁটাটা ঘুরবে। তার মানে আমার প্রথম যে কোণ 1 আর 2, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 202.5 ডিগ্রি। তাহলে এই কোণের মধ্যে ডিফারেন্স কত? এখন আমি লিখব যে 6:45 ঘড়ির কাঁটা, মানে এরকম ভাবে লিখতে হবে যে 6:45 ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত? এটা হচ্ছে এই যে মিনিটের কাঁটাটা 270 আসবে, এইটা আসবে 202.5 ডিগ্রি। তার মানে আমি যদি এটাকে বিয়োগ করি, এটা আসবে 67.5 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 67.5 ডিগ্রি। এটা কি? এটা তো ডিগ্রিতে হিসাব। এখন আমি এটাকে রেডিয়ানে নিব।
আমাকে কি বলছে, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। 67.5 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে নিই তাহলে কি হবে, এটা হচ্ছে 67.5 ইন্টু পাই বাই 180, পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান লিখতে হবে আমাকে এখানে, যে এটা হচ্ছে আমার রেডিয়ান। এবং আমি অবশ্যই এখানে একটা নোট দিব যে যেহেতু 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এখন আমার কি দাঁড়াচ্ছে, 67.5 ইন্টু পাই, এটাকে যদি আমি 180 দিয়ে ভাগ করি এটা হবে 1.1781। সুতরাং এটা হচ্ছে 1.1781 রেডিয়ান। তার মানে ঘড়ির কাঁটার যে দূরত্ব, আমি সিম্পলি মিনিটের কাঁটার ক্ষেত্রে হিসাব করেছি, ও 45 মিনিটে কতদূর আসছে, এবং ও 6.75 ঘন্টায় মানে 6 ঘন্টা 45 মিনিটে কতদূর আসছে। এখন এই যে আমরা এতক্ষণ ধরে অঙ্কটা করলাম, অঙ্কটা করাতে একটু সময় লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে কিন্তু ঘর হিসাবেও করা যায়। আমি যেভাবে করেছি সেটা হচ্ছে, ধরেছি যে একেবারে 12টা থেকে শুরু হয়েছে, মিনিটের কাঁটা 12টা থেকে শুরু করে 45 মিনিটে কতদূর আসছে, ঘড়ির কাঁটা 12টা থেকে শুরু করে 6টা 45-এ কতদূর আসছে, দুইটা কোণ থেকে আমরা মাইনাস করছি। এতে করে আমাদের একটু টাইম লাগছে। টাইম বাঁচানোর একটা ট্রিক্সও আছে। ট্রিক্সটা হচ্ছে কি, এই ঘড়ির কাঁটার দূরত্ব বের করা যখন এমসিকিউতে আসে তখন কি এত সময় আছে করার? নাই, এত সময় নাই। তখন কি করা যায়, একটা বুদ্ধি অ্যাপ্লাই করা লাগবে। সেই বুদ্ধিটা হচ্ছে যে ঘড়ির কাঁটা এবং মিনিটের যে মধ্যবর্তী কোণ, এটা বাইর করার ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হচ্ছে, যদিও এটা তোমরা অ্যাপ্লাই করবা না, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা ঘন্টা ও মিনিটের, যে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী যে কোণ, এই কোণটা যদি হয় থিটা, তাহলে থিটা বের করার বুদ্ধি হচ্ছে এই যে মডুলাস, তারপরে এটা হবে 60 আওয়ার মাইনাস 11 মিনিট মডুলাস ডিভাইডেড বাই 2। কেন? কারণ হচ্ছে এই ভ্যালুটা যাই হোক, আমরা মডুলাস মানেই হচ্ছে আমরা একটা পজিটিভ ভ্যালু চিন্তা করি। তার মানে এই যে এটা হচ্ছে একটা সিম্বল ট্রিক্স, তোমরা অনেকে হয়তো জানো, যে 60 আওয়ার মানে ঘন্টার কাঁটা মাইনাস 11 মিনিটের কাঁটা ডিভাইডেড বাই 2, এবং এটা মডুলাস দিতে হবে। এটা দেখাচ্ছি কেমনে, এখন মনে করো তোমার কটা বলছে 6:45, তো 6:45 মানে হচ্ছে মডুলাস 6 ইন্টু আওয়ার কত 6 মাইনাস 11 ইন্টু মিনিট কত 45, তার মানে এটা হচ্ছে 45, এটা হচ্ছে ডিভাইডেড বাই 2। তাহলে 6 6 36 হিসাব করলে এখানে 11 ইন্টু 45 যদি আমি বিয়োগ করি, তাহলে মাঝখানে এখানে আসতেছে রুট ওভার মাইনাস 135 ডিভাইডেড বাই 2। এবং এই যে 135 ডিভাইড বাই 2 এটা করলে এই যে এটা আসবে 135 ডিভাইড বাই 2 করলেই আমার এখানে মাইনাস 67.5 আসবে। এখন এই যে মাইনাস 67.5 এটাই হচ্ছে আমার 67.5 ডিগ্রি। তো এই যে আমরা এতক্ষণ ধরে যে মিনিট বের করে হিসাব করে করলাম, এই 67.5 ডিগ্রি হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে রেডিয়ানে প্রকাশ করি, রেডিয়ানে প্রকাশ করলে পাই বাই 180 দিয়ে গুণ করলেই হবে, কারণ আমরা জানি যে 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। তো এই হচ্ছে একটা ছোট্ট ট্রিক্স। যে কোনো সময় মনে করো যদি 5:25 বাজে, বা ধরো যে 5:55 বাজে, তো 5:55 বাজলে ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত হবে, 60 ইন্টু 5 মাইনাস 11 ইন্টু 55। যাই আসুক আমার মানটা আসতে হবে প্লাসে, মানে পজিটিভে। আমি মডুলাস ব্যবহার করব। গেল একটা। আরো করা যায়, আমি যদি ঘর হিসাব করে করি। কেমনে? এখানে আমরা যেটা করলাম যে 12টা থেকে এইভাবে চিন্তা করলাম। এখন যদি আমি ঘর এটা মুছে দিলাম, হ্যাঁ, এবং আই গেস এটা তোমাদের অনেকেরই জানা, না জানলে হয়তো দেখে নিতে পারো। এটা হচ্ছে খুব শর্টলি এবং খুব দ্রুত আমরা যদি ঘড়ির কাঁটার মানে মধ্যবর্তী কোণ হিসাব করতে চাই কয়টা বাজে। আবার আমি যদি ঘড়ির কাঁটার ঘর হিসাব করি যে কত ঘর, তো এখন আমি হিসাব করব কি, যে এখানে প্রত্যেকটা 6 থেকে 7-এর মধ্যে 5টা ঘর আছে, 7 থেকে 8-এর মধ্যে 5টা ঘর আছে, 8 থেকে 9-এর মধ্যে 5টা ঘর আছে। এখন 6:45 মানে হচ্ছে
ঘড়ির কাঁটার মধ্যে আমি কি হিসাব করি, ঘড়ির কাঁটা ঘন্টায় ঘুরে 5 ঘর, মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় ঘুরে হচ্ছে 5 ঘর। তো 60 মিনিটে ঘড়ির কাঁটা যদি, ঘন্টার কাঁটা যদি 60 মিনিটে ঘুরে হচ্ছে 5 ঘর, মানে ধরো 6 থেকে 7 আসলো, তাহলে 1 মিনিটে কত ঘুরে? 5/60 ঘর। তাহলে আমার অ্যাকর্ডিংলি যে আমার উদ্দীপক সেখানে আছে যে 45 মিনিটে সে কত ঘর আসবে বাই 60, 5 গরম 60, 45কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 45কে আমি যদি 12 দিয়ে ভাগ করি 3.75, তার মানে সে হচ্ছে 3.75 ঘর এইদিকে আসবে। অর্থাৎ এই ঘড়ির কাঁটাটা ঠিক 3 ঘর পার হয়ে 3 আর 4-এর 3/4 পার হবে, রাইট? কথা কি তোমরা বুঝছো? এখন যদি আমি হিসাব করি তাহলে ঘড়ির কাঁটাটা এই টোটাল 15 ঘরের মধ্যে, এই ঘড়ির কাঁটাটা এই টোটাল 15 ঘরের মধ্যে কত ঘর আগাইছে? এখানে টোটাল 3টা না? মিনিটের কাঁটা তো 9 বরাবর আছেই। এই কাঁটা কতটুকু আগাইছে? এই কাঁটা আগাইছে হচ্ছে 15 - 3.75, এটা হচ্ছে 11.25 ঘর, নাকি? সোজা। এখন এই 11.25 ঘর বাকি আছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মাঝে, মাঝখানে 15 ঘর। আমি ধরে নিচ্ছি মিনিটের কাঁটাটা 9ই আছে, কিন্তু ঘন্টার কাঁটাটা এই পাশে কত আসছে? 3.75 ঘর। তাহলে বাকি আছে কত? 11.25 ঘর। আমি ঘন্টার কাঁটাটা ধরতেছি। এখন যদি আমি হিসাব করি যে ঘন্টার কাঁটাটা 60, টোটাল এখানে কত? 12টা নাম্বার, 12টা নাম্বারের মাঝখানে 5 করে গ্যাপ হলে 60 ঘর। তার মানে ও যদি এখন হিসাব করি যে 60 ঘর ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, নাকি? তাহলে এই 1 ঘর কত? 1 ঘর মানে হচ্ছে 6 ডিগ্রি। 1 ঘর মানে 6 ডিগ্রি। তাহলে এই 11.25 ঘরে ও কত দূর আগাবে? 360 ইন্টু 11.25 ডিভাইডেড বাই 60, মানে 6 ইন্টু 11.25 করলে কত হবে? ওই একই তো হওয়ার কথা, নাকি? ওই একই হওয়ার কথা। 11.25 ইন্টু 6, ওই একই 67.5 ডিগ্রি। তার মানে 67.5 ডিগ্রি। অর্থাৎ 3 ভাবে আমি তোমাদের দেখাইলাম। এখন ঘটনা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টে খালি যদ্দূর লিখতে হবে এতটুকু শিখবো? অবশ্য এখানেও কিন্তু থাইমা নাই, বিষয়গুলা অনেক ব্যাখ্যা করা যায়। আমি একটু রেলিভেন্ট ওয়েতে একটু তোমাদের সামনে 3টা এক্সপ্রেশন করলাম, আরো আছে। এবং জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তোমরা যারা অ্যাসাইনমেন্ট করতেছো আমার কাছ থেকে এক্সপেক্ট করো না যে আমি একেবারে ফুল তোমাদেরকে ক্লিয়ার মতো যেভাবে লিখতে হবে লিখে তোমাদের দিয়ে দিব। এটা অনেকেই করতেছে, এখানে আবার বৈধতা অবৈধতা নীতি অনেক কিছু আছে, কিন্তু আমি যে এক্সপ্লেন করতেছি এটাতে তোমার মাথার মধ্যে একটু নিতে হবে। নেয়ার পরে এটাকে তুমি প্রসেসিং করবা, এবং এই জাতীয় কোনো অঙ্ক পরবর্তীতে আসলে বা তোমার ছোট ভাই জিজ্ঞেস করলে তাকে এক্সপ্লেন করতে পারতে হবে, তখন না মজা। তো আমরা হিসাব কি করলাম? ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ বের করার ট্রিক্স হচ্ছে সোজা হিসাব, যে থিটা ইজ ইকুয়াল টু মডুলাস 60h মাইনাস 11m। যতটাই বাজুক 60h মানে আওয়ার মাইনাস 11m মানে মিনিট ডিভাইডেড বাই 2 মডুলাস করলে আমি ঘড়ির কাঁটার যে কোনো মুহূর্তের যতটাই বাজুক, যদিও এক্স্যাক্টলি কয়টা বাজবে সেই হিসাবটা করতে পারবো। আবার আমরা ঘর হিসাব করেও করতে পারি, যে 60 মিনিটে ঘন্টার কাঁটা আসে 5 ঘর, 1 মিনিটে কত, 45 মিনিটে কত, তাহলে কত বাকি আছে সেই ঘরের কোণটা আমরা বাই করতে পারি। তখন আমরা লাস্টে এটা মেরে দিব যে এটা তো ডিগ্রিতে আসছে, আমাকে বলছে রেডিয়ানে প্রকাশ করতে, তাই আমি রেডিয়ানে ওই π/180 দিয়ে গুণ করে দিব, আমার ভ্যালু চলে আসবে 1.1781 রেডিয়ান। ক্লিয়ার? ক্লিয়ার, ইনশাল্লাহ ক্লিয়ার। এর পরেরটা আমার করারও দরকার নাই। এর পরে যেটা বলছে এটা মানে আমি ওই তোমাদের কি অ্যাসাইনমেন্টের যে ঘ নম্বরে প্রতিজ্ঞা 4 তোমরা পড়ছো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। এই প্রতিজ্ঞা 4-এ ঠিক যেভাবে ব্যাখ্যা করা আছে ঠিক এইটাই ব্যাখ্যা করা লাগবে, এবং এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। কারণ এখানে বলছে যে পার্কের পরিধি যাই হোক,
যাই হোক পার্কের পরিধি ডাজন্ট ম্যাটার, কারণ পার্কের পরিধির মধ্যে ম্যাটার হচ্ছে আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধই যদি ওই রেডিয়ান কোণের মধ্যে কোনো ম্যাটার না করে, তাহলে আলটিমেটলি আমার ওই রেডিয়ান কোণের সাথে ব্যাসার্ধের কোনো সম্পর্ক নেই। পরিধি যাই হোক না কেন, সেই পরিধি বরাবর কেউ যদি ওই ব্যাসার্ধের সমান পথ হাঁটে, ব্যাসার্ধের সমান পথ, বৃত্তের পরিধি যাই হোক, সে যদি ব্যাসার্ধের সমান পথ হাঁটে, তাহলে ওই যে বৃত্তচাপটা হবে, সেই বৃত্তচাপের কারণে কেন্দ্রস্থ কোণটা অলওয়েজ অপরিবর্তনীয় থাকবে, সব সময় অপরিবর্তনীয় থাকবে, মানে ধ্রুব থাকবে। কথা এটাই। আচ্ছা, এখন এটাকে প্রমাণ করার জন্য আমাকে প্রতিজ্ঞা 4 হিসাব করতে হবে। তো প্রতিজ্ঞা 4 হিসাব যে করব, তার উপরে প্রতিজ্ঞা 3ও আছে। তো প্রতিজ্ঞা 3টাকে আমার এখন কাজে লাগাইতে হবে। আমরা যেমন ক নাম্বারে প্রতিজ্ঞা 5 হিসাব করছি, s = r θ, এটা লিখতে হবে ক্লিয়ারলি। ঠিক একইভাবে আমরা প্রতিজ্ঞা 5 যখন করলাম, এখন আমরা গ নাম্বারে এসে ওই প্রতিজ্ঞা 3, 4 দুইটাই লাগবে। এবং তোমরা যারা প্রতিজ্ঞা 3, 4 ভালো মতন বুঝে করছো, তোমাদেরকে থ্যাংক ইউ। আর যদি বুঝা না করে থাক, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো স্টুডেন্ট আছে যে এটা না বুঝবে, এটা না বোঝার কিছু নাই। তার মানে খ নম্বরে আমরা কি করলাম, খ নম্বরে আমরা ভ্যালুটাকে 3 ভাগে ভাগ করছি। তোমরা অবশ্যই যে কোনো একটা করবা, তবে ওই যে 60h - 11m ওইটা দেয়া যাবে না, এটা হচ্ছে জাস্ট একটা শর্টকাট। তার মানে আমি যদি গতে যাই, গতে এখন আমাকে একটা এই চিত্র আঁকতে হবে। মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ, আমি যদি হিসাব করি যে এবিসি একটা বৃত্ত, আমি যদি চিন্তা করি যে আমি প্রথমে আমি তোমাদের বইয়ের মতন করে চিন্তা করি, কারণ এটাকে ক্লকওয়াইজ আমি যদি যাই, যে এটা হচ্ছে এ, এটা চিন্তা করি এ বি সি একটি বৃত্ত। তোমাদের কিন্তু এখানে বিশেষ নির্বাচন, অঙ্কন এগুলা লাগবে। তো আমরা এখানে লিখবো, মনে করি যে মনে করি হ্যাঁ, যে পার্কের ব্যাসার্ধ কত আর, পার্কের ব্যাসার্ধ কত আর, এটা আমরা লিখছি। আচ্ছা, পরিধি হচ্ছে 2πr। এখন আমরা এটাকে লিখব যে বৃত্তের সীমানা বরাবর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে, বৃত্তের সীমানা বরাবর বা পার্কের সীমানা বরাবর এই ব্যাসার্ধ সমান পথ হাঁটলে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়, এখন আমি লিখব যে এই যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এখন এই বিন্দুটাকে আমি দিব হচ্ছে পি বিন্দু, একেবারে তোমাদের প্রতিজ্ঞা 4 যা আছে পি বিন্দু। এখন আমরা কি লিখব, যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর আমরা পিবি পথ অতিক্রম করলে যদি থিটা কোণ উৎপন্ন হয়, এটা আমরা লিখলাম। এখন আমরা লিখব বিশেষ নির্বাচন, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে কোণ পি ও বি 1 রেডিয়ান। এটা তো আমরা জানি, কারণ ওবি আর পিবি সমান। তো ব্যাসার্ধ সমান যদি বৃত্ত সে হাঁটে পরিধি বরাবর, তাহলে এই থিটা কোণটা কি হবে, রেডিয়ান কোণ, 1 রেডিয়ান। আচ্ছা, এখন আমরা লিখবো যে প্রমাণ করতে হবে এই থিটা একটি ধ্রুব কোণ। এখন আমরা কি লিখবো, ওই যে তোমাদের যে বইয়ের মধ্যে আছে এই কথাটা আমরা লিখতে হবে, এই যে কথাটা আমরা বললাম লিখতে হবে, এগুলো আমি লিখলাম না। অঙ্কন, তা আমি বিশেষ নির্বাচনটা লিখবো এখানে, এটা মাথায় রাখতে হবে যে বিশেষ নির্বাচন। তোমরা এটা লিখবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্তে, হ্যাঁ, বৃত্ত, তো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান পিবি পথ অতিক্রম করলে সেটা বৃত্তের ব্যাসার্ধকে পিবি দিয়ে ছেদ করে, তখন আমরা এটা লিখবো। লেখার পর আমরা লিখবো হচ্ছে অঙ্কন। এরপরে অঙ্কন হচ্ছে আমরা লিখবো যে ওবি রেখাংশের উপরে আমি একটা ও এ লম্ব আঁকি, তখন আমি এখানে লিখবো যে ওবি রেখাংশের, যেটা হচ্ছে ব্যাসার্ধ, সুতরাং ওবি রেখাংশের মানে হচ্ছে ব্যাসার্ধের উপর ও এ লম্ব আঁকি, এটা হচ্ছে আমার অঙ্কন। এখন আমি প্রমাণ করব, কি প্রমাণ, এবং এই প্রমাণটা খুব সহজ, যে আমি প্রমাণ করব, তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে নির্ভুল ভাবে, যে হ্যাঁ, প্রমাণ
এই ও এ লম্ব বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। তো ও এ লম্ব যদি বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে, এখন আমার দুইটা চাপ আমি পাইলাম। কি কি চাপ পাইলাম? একটা চাপ পাইলাম হচ্ছে আমি এবি, আর একটা চাপ পাইলাম হচ্ছে আমি পিবি। এখন আমি যদি এই যে কথাগুলো লিখতে হবে, তো চাপ এবি যেটা, এই চাপ এবিটা কি? এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধের উপরে যদি লম্ব হয় তাহলে এটা টোটাল পরিধির 4/1 তখন আমরা লিখব যে এটা হচ্ছে পরিধির 1/4। তাহলে 1/4 যদি পরিধি হয়, আবার পরিধির মান 2πr, তাহলে আমি লিখবো হচ্ছে 1/4 ইন্টু 2πr। সো এটা কি হবে? এটা হচ্ছে πr/2। এবং পরবর্তীতে আমি যখন চাপ পিবি হিসাব করব, এই চাপ পিবি যেটা বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর। এরপর আমি লিখব প্রতিজ্ঞা নাম্বার 3। যেহেতু প্রতিজ্ঞা নাম্বার 3 কি লিখবো? যে বৃত্তের কোন চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এখানে আমাকে লিখতে হবে যে আমরা জানি, কি জানি? এই যে এইখানে প্রতিজ্ঞা 3টা একটু সুন্দর করে লিখে দিবা। আমরা জানি, আমি লিখলাম না, এগুলো তোমরা পারবা। আমরা জানি যে বৃত্তের কোন চাপের উপরে দণ্ডায়মান বা বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এটা আমরা লিখব। তার মানে আমরা কি জানি? তার মানে এখন আমরা জানি কোণ, আমি যদি এখন হিসাব করি যে কোণ পিওবি ডিভাইডেড বাই পিবি, তার মানে আমি যদি উল্টায় ফেলি কোণ পিওবি আর কোণ এওবি হিসাব করলে এখানে হবে চাপ পিবি, এখানে হবে চাপ এবি। তো কোণ পিওবি আর কোণ এওবি, তো এওবি কত? এই এওবি কোণটা তো এক সমকোণ, এটা যদি ওই পাশে চলে যায় আমরা জানি যে কোণ পিওবি ইজ ইকুয়াল টু চাপ পিবি, পিবির মান কত? πr/2 না আর, আর চাপ এবি কত? πr/2 ইনটু কোণ এওবি। তাহলে আমরা বলতে পারি যে কোণ পিওবি ইজ ইকুয়াল টু, এটা কি হবে? 2r মানে 2/π ইনটু এওবি মানে হচ্ছে এক সমকোণ। তার মানে কোণ পিওবি মানে হচ্ছে 2/π ইনটু এক সমকোণ। তো যখন আমি এটা লিখবো তখন আমি লিখবো প্রমাণিত। এখন আমি লিখবো যে কোণ পিওবি, সুতরাং কোণ পিওবি ইজ ইকুয়াল টু থিটা, এটা ইজ ইকুয়াল টু ধ্রুব কোণ। কেন? কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে পাই এবং দুইটাই হচ্ছে ধ্রুবকোণ এবং এক সমকোণ, এই মানটাও ধ্রুবক। সুতরাং এই পিওবি একটা ধ্রুবকোণ। তার মানে আমরা বলতে পারি যে বৃত্তের পরিধি বরাবর যদি ব্যাসার্ধ সমান পথ অতিক্রম করা হয় তাহলে সেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা অ্যাকচুয়ালি ধ্রুবকোণ। এখন আমরা এখানে যে বলছে ফলাফল বিশ্লেষণ করে মন্তব্য প্রদান, এখানে আমি ফলাফল বিশ্লেষণ করব যে এখানে আমি লিখব হচ্ছে এখানে থিটা ইজ ইকুয়াল টু π/2 সমকোণ, π/2 সমকোণ, এবং এখানে আর অনুপস্থিত। এরপর আমাকে কয়েকটা ডায়লগ লিখতে হবে। ডায়লগগুলো হচ্ছে আর অনুপস্থিত, সুতরাং আর এর মানের উপরে থিটা এর মান নির্ভর করে না। আর এর মান যাই হোক, আমি বলবো আর এর মান যাই হোক না কেন থিটা এর মান ধ্রুব থাকবে। এই লাইনটা আমাকে লিখতে হবে। ফলাফলটা কি? যে আমি জানি যেহেতু থিটা ইজ ইকুয়াল টু π/2 সমকোণ, তার মানে π/2 সমকোণ হুইচ ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ এই থিটা এর মান আর এর উপর নির্ভর করে না। আর এর মান যাই হোক থিটা ধ্রুব হবে। সুতরাং ওই যে আমরা লিখবো, এরপর হচ্ছে নির্দেশনা যে দেওয়া আছে যে পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর যদি এর ব্যাসার্ধের সমান পথ হাঁটা হয় তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ সবসময় ধ্রুবকোণ হবে। এই তো, কারণ এগুলা হচ্ছে মনে করো এই প্রতিজ্ঞা 4 এগুলো আছে বইয়ের মধ্যে, তোমরা সুন্দর করে লিখবা, বুঝে লিখবা। এই যে এই চিত্রটা আঁকাইতে হবে, এখানে লিখছে কিন্তু কই যেন
হ্যাঁ, যুক্তি দাও, চিত্র আঁকাইতে হবে। যুক্তি উপস্থাপনে উপযুক্ত চিত্র অঙ্কন, এটা একদম লাস্টে দেওয়া আছে। এবং এই টোটাল অ্যাসাইনমেন্টের বরাদ্দকৃত মান হচ্ছে 12। তার মানে আমাকে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ক নং প্রশ্ন, খ নং প্রশ্ন, গ নং প্রশ্ন, এবং প্রপারলি অ্যান্সার করা লাগবে। এবং আমার বিশ্বাস তোমরা এটা পারবা, তোমরা অনেকে পারো। এবং আমি পরবর্তীতে হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের সিরিয়ালি ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করব। ভিডিও বলতে এরকম না যে আমি একেবারে সব উঠাই দিব, তোমাদেরকে আমি মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ধারাবাহিকভাবে কিভাবে যেতে হয় সেই চেষ্টাটুকু আমি করব। সুতরাং এই হচ্ছে ইন শর্ট, উইচ ইজ ভেরি ইজি। তোমরা ওই যে ঘড়ির ঘন্টার কাটার মিনিটের কাটার যে মধ্যবর্তী কোণ, সেটা একটু ভালো মতো মনে রাখবা। এবং এই পুরো অ্যাসাইনমেন্টই সহজ। সুতরাং ভালো মতো লিখবা, অ্যাসাইনমেন্ট লিখবা, বুঝে লিখবা, মাথাটা ঠান্ডা করে করবা। আর অলওয়েজ মাথায় রাখবা, ভুল ত্রুটি মানুষের হবেই, কিন্তু যে চেষ্টা করে না তার জীবনে কোনো ভুল নাই এবং তার জীবনে কোনো সাকসেসও নেই। সুতরাং চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, সতর্ক থাকতে হবে। অল দ্য বেস্ট, ভালো থাকো, আল্লাহ হাফেজ।